হাই শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্রামলি ইংলিশ ক্লাস বিটিতে। সঙ্গে আছি আমি দেলোয়ার স্বরূপ, লেকচারার ইন ইংলিশ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রোনাউন রেফারেন্স নিয়ে। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী, তোমাদের 8 নং কোশ্চেনে প্রোনাউন রেফারেন্স আসে। তো এই প্রোনাউন রেফারেন্স অত্যন্ত সহজ একটি বিষয়। তো এই বিষয়টার উপরে আজকের ক্লাসের পরে আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না। তো চলো প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা সবাই জানি প্রোনাউন কি, যে নামের পরিবর্তে আমরা যেই পার্সোনাল ব্যবহার করি সেটাই হলো প্রোনাউন। হ্যাঁ, তো আজকের আলোচনা আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব, প্রোনাউন রেফারেন্স নিয়ে আলোচনা করব। তো প্রোনাউন রেফারেন্সে সাধারণত দুই ধরনের ভুল থাকে। এই দুই ধরনের ভুলের মধ্যে একটি হলো যে ইউজ অফ রং প্রোনাউন, যে প্রোনাউনের ভুল ব্যবহার করা হয়। আরেকটা হলো যে কনফিউশন ক্রিয়েটেড বাই ইউজিং রং প্রোনাউন। ইউজিং প্রোনাউন কনফিউশন ক্রিয়েটেড বাই ইউজিং প্রোনাউন, যে প্রোনাউন ব্যবহার করে যখন একটি কনফিউশন সৃষ্টি করা হয় যে অ্যান্টিসিডেন্ট আসলে ওই প্রোনাউনটা কোন অ্যান্টিসিডেন্টকে ফলো করতেছে, কোন পূর্বপদকে ফলো করতেছে, এটা যখন ক্লিয়ার করা থাকে না, এই ধরনের ভুলগুলিকে বলা হয়ে থাকে কনফিউশন। তো যেমন ধরো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটি দেখি। যেমন ধরো যে নাবিলা ইজ রিডিং আ বুক হু ওয়াজ গিভেন বাই হিজ ব্রাদার। বাক্যটা দেখো, যে এই বাক্যের মধ্যে বলা হচ্ছে যে নাবিলা একটি বই পড়ছে, যেই বইটা তাকে তার ভাই দিয়েছে। তা এখানে দেখো বাক্যের সাবজেক্ট হলো নাবিলা। হ্যাঁ, তাহলে নাবিলা ইজ রিডিং আ বুক হু, এখানে দেখো হু, এখানে হু রিলেটিভ প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে যে বুকটাকে, পুরোপদ বুকটাকে নির্দেশ করার জন্য। কিন্তু আমরা জানি যে বস্তু নির্দেশ করতে সাধারণত রিলেটিভ প্রোনাউন হুইচ অথবা দ্যাট ব্যবহার করা হয়। তাহলে এক্ষেত্রে এর সঠিক উত্তর হবে দ্যাট অথবা হুইচ। আবার দেখো এখানে একটু পরে ব্যবহার করেছে ওয়াজ গিভেন বাই হিজ ব্রাদার। এখানে দেখো নাবিলা হলো একটি মেয়ে। মেয়েদের ক্ষেত্রে আমরা সবাই জানি যে ফিমেল সাবজেক্টের ক্ষেত্রে এটার প্রোনাউন হিসেবে প্রোনাউনের এখানে হার হবে, এখানে হিজ হবে না, হিজ ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো দেখো এই যে বাক্যে যেই দুটা ভুল দেখানো হয়েছে, এটা হলো যে রং প্রোনাউনের ভুল, যে প্রোনাউনের ভুল ব্যবহার করা। তো আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে দেখব যে প্রোনাউনের যে কনফিউশন সৃষ্টি করা হয়, এই কনফিউশনটা কীরকম। যেমন ধরো যে ক্রিকেটার মাশরাফি অ্যান্ড মাহমুদুল্লাহ both played well in last match but he scored a century। এই বাক্যটা একটু দেখো, যে এখানে বলা হচ্ছে যে মাশরাফি এবং মাহমুদুল্লাহ গত ম্যাচে খুবই ভালো করেছে, কিন্তু সে একটি সেঞ্চুরি করেছে। কিন্তু এই সেঞ্চুরিটা আসলে সে বলতে কে করেছে, যে মাহমুদুল্লাহ করেছে নাকি মাশরাফি করেছে, এই ব্যাপারটা ক্লিয়ার না। যে এই ধরনের কনফিউশন সৃষ্টি করলে সেই কনফিউশনটাই ক্লিয়ার করতে হলে আমাদেরকে ওইখানে এই প্রোনাউনটার স্থানে একটি নাউন ব্যবহার করতে হবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্ষেত্রে আমরা উত্তরটা এভাবে হতে পারে যে আমরা এখানে মাশরাফিও ব্যবহার করতে পারি, আবারও মাহমুদুল্লাহ ব্যবহার করতে পারি। যে কোনো একটা নাম ব্যবহার করলেই কিন্তু যে প্রোনাউনটা ক্লিয়ার হয়ে যাবে। তো এই ধরনের ভুল, এটাকে বলে যে কনফিউশন ক্রিয়েটেড বাই ইউজিং রং প্রোনাউন। তো এই প্রোনাউন রেফারেন্সে এই দুই ধরনের ভুলই হয়ে থাকে। আশা করি এই দুই ধরনের ভুল তোমরা ধরতে পারলে তাহলে আর প্রোনাউন নিয়ে তোমাদের সমস্যা থাকবে না। দেখো, প্রোনাউন রেফারেন্সের সঠিকভাবে উত্তর করতে হলে তোমাদেরকে প্রোনাউন সম্পর্কে একটি ভালো ধারণা থাকা দরকার। তো এই ভালো ধারণা রাখার উদ্দেশ্যে আমরা প্রোনাউনের একটি চার্ট দেখব, যেখানে প্রোনাউনগুলিকে বিভিন্নভাবে আমি আলোচনা করেছি, উল্লেখ করেছি। সেটা তোমরা দেখলে তোমাদের। তো চলো শুরু করা যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা প্রোনাউনের চার্ট, যেই চার্টটা দেখি, যেই চার্টের মধ্যে দেখানো হয়েছে যে প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পজিটিভ প্রোনাউন এবং রিফ্লেক্সিভ প্রোনাউন, এই সব ধরনের প্রোনাউনই আমাদেরকে প্রোনাউন রেফারেন্স সলভ করার জন্য আমাদের জানা থাকলে আমরা সহজে প্রোনাউন রেফারেন্সের উত্তর করতে পারবো। তো আমরা প্রোনাউনগুলি একটু দেখি। দেখো, সাবজেক্টিভ প্রোনাউন যখন ফার্স্ট পারসন আসে, ফার্স্ট পারসনে সাবজেক্টিভ প্রোনাউন আই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর অবজেক্টে হয় মি, তারপরে পজিটিভ মাইন এবং রিফ্লেক্সিভ হলো মাই সেলফ। তারপরে দেখো সেকেন্ড পারসনে সাবজেক্টিভ প্রোনাউন হলো ইউ, অবজেক্টিভ প্রোনাউন ইউ, পজিটিভ প্রোনাউন ইয়োর্স এবং রিফ্লেক্সিভ প্রোনাউন ইয়োর সেলফ। তেমনিভাবে তোমরা থার্ড পারসন ফিমেল বলতে আমরা মেয়েদের বুঝি। ফিমেলের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়, যে সাবজেক্টিভ হয় শি, তারপরে অবজেক্টিভ প্রোনাউন হার, পজিটিভ প্রোনাউন হার্স আর রিফ্লেক্সিভ প্রোনাউন হারসেলফ।
তারপরে থার্ড পারসন যখন মেল হয়, পুরুষদেরকে যখন বোঝায়, তখন কিন্তু এটা সাবজেক্টিভ হি, তারপর অবজেক্টিভ হিম, তারপর হলো পসিভ হিজ এবং রিফ্লেক্সিভ হলো হিমসেলফ। এমনিভাবে তোমরা দেখো থার্ড পারসন যখন পুরুষ বা মেয়ে কোনোটাই বোঝাবে না, বস্তু বোঝাবে, তখন কিন্তু থার্ড পারসন হিসেবে ইট ব্যবহার করা হবে, সাবজেক্ট হিসেবে অবজেক্ট ইট হয়। আর পজিটিভ প্রনাউনের ক্ষেত্রে এটা আসলে ব্যবহার করা হয় না, নট ইউজড। এখানে দেখো রিফ্লেক্সিভ প্রনাউন ইটসেলফ। তারপরে দেখো ফার্স্ট পারসন প্লুরালে আমরা উই ব্যবহার করে থাকি এবং এর অবজেক্টিভ ফর্ম হলো আস এবং পজিটিভ হলো আওয়ার্স এবং রিফ্লেক্সিভ হলো আওয়ারসেলভস। এবার দেখো সেকেন্ড পারসন প্লুরাল যেটা, সেখানে আসছে হলো সাবজেক্টিভ ইউ, অবজেক্টিভ হলো ইউ এবং পজিটিভ ইয়োর্স এবং রিফ্লেক্সিভ হলো ইয়োরসেলভস। তারপর দেখো থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে যেটা হয় যে সাবজেক্টিভ দেই, তারপরে হলো তোমাদের অবজেক্টিভ প্রনাউন হলো দেম, পজিটিভ প্রনাউন হলো দেয়ার এবং রিফ্লেক্সিভ প্রনাউন হলো দেমসেলভস। এই হলো প্রনাউন চার্ট। এরপর আমরা দেখব যে রিলেটিভ প্রনাউনের একটি চার্ট দেখব। রিলেটিভ প্রনাউন প্রায়শই এই প্রনাউন রেফারেন্স সলভ করার ক্ষেত্রে ব্যবহার করতে হয়। তো আমরা এটার একটা চার্ট দেখব যে রিলেটিভ প্রনাউনগুলি আমরা কিভাবে সলভ করব, রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে আমরা কিভাবে সলভ করব। দেখো যে রিলেটিভ প্রনাউন এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, যে চার্টটা তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে হু রিলেটিভ প্রনাউনটা ব্যবহার করা হয় রেফার্স টু পিপল, মানুষকে বোঝানোর জন্য। আমি আবার বলতেছি, মানুষকে বোঝানোর জন্য রিলেটিভ প্রনাউন হোম ব্যবহার করা হয়। তারপরে হোম রেফার্স টু পিপল, অবজেক্ট অফ দ্য ভার্ব, মানে হোম রিলেটিভ প্রনাউনটি ভার্বের অবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়। তোমরা উদাহরণে দেখতে পাচ্ছ, শি ইজ দ্য ওমেন হোম আই মেট ইন ঢাকা, যে সে হলো সে মেয়েটা যার সাথে আমি ঢাকায় দেখা করেছিলাম, এখানে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছে। তারপর দেখো যে হোজ রেফার্স টু পসেশন, কোনো কিছুর অধিকার বোঝাতে, পসেশন বোঝাতে ব্যবহার করা হয়। যেমন ধরো হোজ কিজ আর অন দ্য কিচেন কাউন্টার, যে কিচেন কাউন্টারে কার কি রাখা হয়েছে, চাবিগুলি কার রাখা হয়েছে এটা। তাহলে হুইচ রেফার্স টু অ্যানিমালস অ্যান্ড অবজেক্টস, প্রাণী এবং অবজেক্ট বোঝাতে ব্যবহার করা। তোমরা পাশে উদাহরণটি দেখতে পাচ্ছ যে দ্যাট ইজ নট গুড ল্যাঙ্গুয়েজ হুইচ অল আন্ডারস্ট্যান্ড নট। হ্যাঁ, তারপরে দেখো ওয়্যার রেফার্স টু প্লেস, যে স্থান নির্দেশ করতে এটা ব্যবহার করে। যেমন ধরো সাইন ইউর নেম অন দ্য ফর্ম ওয়্যার আই হ্যাভ পুট আ ক্রস, এখানে দেখো। তারপর ওয়েন রেফার্স টু টাইম, ওয়েন ব্যবহার করা সময়কে নির্দেশ করার জন্য। এই রিলেটিভ প্রনাউনটা সময়কে নির্দেশ করে, যে লেটস ক্রস দ্য ব্রিজ ওয়েন উই কাম টু ইট, যে যখন আমরা এটার সামনে আসি তখন চলো ব্রিজটা আমরা ক্রস করি, ব্রিজটা অতিক্রম করি। তারপর দেখো ওয়াই রেফার্স টু রিজন, যে কোনো কারণ নির্দেশ করতে। হ্যাঁ, যেমন আই লাইক টু নো দ্য রিজন ওয়াই ইউর সো লেট, কেন এত দেরি করে আসছো, এই যে কারণ জানতে চাওয়া, এই জন্য কিন্তু রিলেটিভ প্রনাউন ওয়াই ব্যবহার করে। তারপর দেখো দ্যাট রেফার্স টু পিপল, থিংস অ্যান্ড অ্যানিমালস, দ্যাটটা আসলে ব্যক্তি, প্রাণী এবং যে কোনো বস্তুকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। যেমন ধরো দ্যাটস আ পোর মাউস, ইটস আ পোর মাউস দ্যাট হ্যাজ অনলি ওয়ান হোল। হ্যাঁ, এই উদাহরণটা। তারপর দেখো পরবর্তী আরেকটি রিলেটিভ প্রনাউন আছে, সেটা হলো হোয়াট। এই হোয়াট রিলেটিভ প্রনাউনটা রেফার্স টু থিংস, এটা সাধারণত কোনো জিনিস বা কোনো বস্তুকে বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন পার্ডন মি আই ডিডন্ট হিয়ার হোয়াট ইউ সেড। এইভাবে আমরা, তোমরা ইসের মধ্যে, তোমরা ছকের মধ্যে, চ্যাটের মধ্যে দেখতে পাচ্ছ যে রিলেটিভ প্রনাউনের ব্যবহার এবং উদাহরণ সহ সুন্দরভাবে দেওয়া হয়েছে। তোমরা এটা ফলো করবে, তাহলে দেখবে তোমাদের রিলেটিভ প্রনাউনের সমস্যা অনেকটাই সলভ হয়ে যাবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে জানানোর দরকার, যে রিলেটিভ প্রনাউন সলভ করার ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় অবশ্যই খেয়াল রাখবো। সেটি হলো যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে রিলেটিভ প্রনাউনে প্রনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের স্থানে নাউন থাকলে, আমি আবার বলতেছি, সাবজেক্টের স্থানে, যে একটা সেন্টেন্সের, একটা বাক্যের সাবজেক্টের স্থানে যদি নাউন থাকে, তাহলে ওই নাউনটার পরিবর্তে আমরা একটি প্রনাউন ব্যবহার করতে পারবো। হ্যাঁ, যদি যেমন ধরো এমন হলো যে সাবজেক্টের স্থানে নাউন না থেকে অবজেক্টের স্থানে নাউন থাকলো, আমরা পরবর্তী লাইনে ওই অবজেক্টের স্থানে নাউনের কারণে কিন্তু সেখানে আমরা পরবর্তী লাইনে কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো না।
আমাদের প্রোনাউন ব্যবহার করতে পারবো না, ওই স্থানে আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে, তবে এটা ক্লিয়ার হবে। আমি আরেকবার সহজ করে বিষয়টা বলতেছি, অত্যন্ত জরুরি একটি বিষয় তোমাদের জন্য। সেটা হলো খেয়াল করতে হবে যে একটি বাক্যের সাবজেক্টের স্থানে যদি কোনো নাউন থাকে, সেই নাউনের পরিবর্তে আমরা পরবর্তী বাক্যে প্রোনাউন ব্যবহার করতে পারি, যদি অন্যথায় কিন্তু পারি না। কিন্তু যদি এমন হয় যে ওই বাক্যের একটা বাক্যের অবজেক্টের জায়গায় একটি নাউন আছে, পরবর্তী বাক্যে একটি প্রোনাউন দেওয়া আছে, কিন্তু এই যে প্রোনাউন দিয়ে থাকা, এই প্রোনাউনটা কিন্তু রং। হ্যাঁ, এইখানে আমাদেরকে প্রোনাউন দিলে ক্লিয়ার হবে না, নাউন দিলে ক্লিয়ার হবে। যেমন ধরো আমরা একটি উদাহরণের মাধ্যমে দেখতে পারি। যেমন ধরো আমি যদি বলি আই হ্যাভ এ ফ্রেন্ড নেমড রাজু। হ্যাঁ, রাজু, তারপরে আমি বললাম হি ইট অ্যান্ড রাজু ইজ আ গুড বয়। এখান থেকে আমি বলছি যে হি ইট অ্যান্ড রাজু, হি ইট রাজু ইজ আ গুড বয়। এখানে হি হবে, ইট হবে না রাজু হবে? দেখো এখানে ব্যাপারটা তোমাদের খেয়াল করতে হবে। যদি আমরা ইট ব্যবহার করি, ইট তো সবসময় বস্তুর ক্ষেত্রে হয়, হি হলো একজন, রাজু হলো একজন ব্যক্তি, তাহলে এখানে হবে না। আবার যেমন ধরো আমরা যদি হি ব্যবহার করি, তাহলে আসলে আগের বাক্যে কিন্তু আমরা যে রাজু ব্যবহার করছি, রাজু এটা কিন্তু বাক্যের অবজেক্ট ছিল, সাবজেক্ট ছিল না। অবজেক্ট থাকার কারণে কিন্তু ওইখানে এই রাজু অবজেক্ট থাকার কারণে কিন্তু পরবর্তী বাক্যে আমরা হি ব্যবহার করতে পারবো না। কারণ হলো পরবর্তী বাক্যে অবজেক্ট থাকার কারণে এখানে শুধু রাজু লিখলে, রাজু ইজ এ গুড বয়, এই কথাটা লিখলে বাক্যটা শুদ্ধ হবে। হ্যাঁ, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই পর্যায়ে আমি তোমাদেরকে একটি পরামর্শ দিব। সেটা হলো যে তোমরা যখন প্রনাউন রেফারেন্সের প্রশ্ন সলভ করবে, তোমাদের সবার প্রতি গুরুত্বপূর্ণ পরামর্শ হলো অবশ্যই তোমরা পুরো প্যাসেজটা ভালো মতো পড়বে। পুরো প্যাসেজটা পড়ে তোমরা অর্থ বোঝার চেষ্টা করবে। আমি সবসময় বলি যে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলি যে তোমরা এইচএসসিতে ইংরেজি সেকেন্ড পেপারে ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই প্রত্যেকটা প্যাসেজের অর্থ বুঝতে হবে। অর্থ বুঝতেই তোমরা প্রনাউন রেফারেন্সের প্রবলেমগুলি সলভ করতে পারবে। হ্যাঁ, তো চলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমরা একটি বোর্ড কোশ্চেন সলভ করার মাধ্যমে আজকের ক্লাসটি শেষ করব। যে প্রনাউন রেফারেন্সের প্রশ্ন আসে তোমাদের 8 নং প্রশ্নে। 8 নং এ দেখো, আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোইং প্যারাগ্রাফ। নিচের প্যারাগ্রাফে আনক্লিয়ার প্রনাউন রেফারেন্সটি তোমরা সলভ করবে। ওয়্যার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্স সো দ্যাট অল প্রনাউন রেফারেন্স আর ক্লিয়ার। যেখানে যেখানে দরকার হবে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলা হয়েছে, এবং যাতে প্রনাউনগুলি ক্লিয়ার হয়। এখন দেখো যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এই প্রশ্নটা আসছে কিন্তু 2019 সালে ঢাকা বোর্ডে। আমি কিন্তু এই প্রশ্নটা এখানে এই কারণে নিয়েছি যে একটি বোর্ডের স্ট্যান্ডার্ড কোশ্চেন কেমন হয় সেই বিষয়টা তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো চলো আমরা প্রশ্নটি সলভ করি। যে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার ফর দ্য অফ দ্য ব্রেইন হু কজেস আ লাইফলং ডেভেলপমেন্ট ডিসএবিলিটি। লাইনটা খেয়াল করো, অটিজম। এখানে অটিজম আরেকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে, যখন তোমরা একটি প্রশ্ন সলভ করবে তখন তোমরা এই প্যাসেজের মধ্যে এই প্যাসেজের মধ্যে কোন বিষয় নিয়ে আলোচনা করতেছে সেই বিষয়টাকে তোমরা ফলো করবে, এবং সেই বিষয়টা নির্দেশ করার জন্য কোন কোন প্রোনাউন ব্যবহার করা হয়েছে জাস্ট ফার্স্ট যখন তোমরা প্যাসেজটা পড়বে তখন ওটা আন্ডারলাইন করে নিবে যে এইখানে একটা প্রোনাউন আছে, এখানে একটা প্রোনাউন আছে, এখানে একটা প্রোনাউন আছে। তাহলে দেখবে তোমাদেরকে কাজটা করা সহজ হবে। তাহলে দেখো যে অটিজম ইজ আ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেন হু কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। এখানে দেখো এখানে একটি রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু আমরা সবসময় জানি যে রিলেটিভ প্রোনাউন সর্বদা তার পূর্বপদকে ফলো করে, মানে পূর্বপদ অনুসারে রিলেটিভ প্রোনাউন বসে। এখানে দেখো পূর্বপদ হিসেবে ব্যবহার করা হয়েছে দ্য ব্রেন, ব্রেনকে ব্যবহার করা হয়েছে। এখন ব্রেন কিন্তু কোনো ব্যক্তি না, তাহলে এই যে হু, এই হু এর পরিবর্তে আমাদেরকে এখানে এই প্রোনাউনটা ক্লিয়ার করার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে যে আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা দেখো যে হু এর পরিবর্তে আমরা যদি এখানে হুইচ ব্যবহার করি, সরি তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি সরিয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, আমরা যদি হুইচ ব্যবহার করি অথবা আমরা যদি এখানে দ্যাট ব্যবহার করি তাহলে কিন্তু এই প্রোনাউনটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো যে আমরা বলেছি যে ব্রেইন শব্দটা কিন্তু একটি ব্যক্তিকে নির্দেশ করে না। যদি ব্যক্তিকে নির্দেশ করে সেখানে কিন্তু আমরা প্রোনাউন হিসেবে হু ব্যবহার করে থাকি,
কিন্তু এখানে কিন্তু ব্রেনকে নির্দেশ করতেছে, যে কারণে এখানে হুইচ অথবা দ্যাট ব্যবহার করলে প্রনাউনটি ক্লিয়ার হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটি রং প্রনাউন ব্যবহার করা হয়েছে। আমরা বলেছিলাম দুই ধরনের প্রবলেম প্রনাউন ডিফারেন্সে থাকে, তো এই দুই ধরনের প্রবলেম এক ধরনের প্রবলেম আমরা পেয়ে গেলাম ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নতে। তো চলো আমরা আরেকটু সামনের দিকে আগাই। দ্যাট কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। তারপর দেখো আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে এ নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট। হ্যাঁ, ভিকটিম অফ ইট, যে এইটার শিকার হয়ে থাকে, যে কিছু সংখ্যক ছেলে মেয়ে এই সমস্যাটা এইটার শিকার হয়ে থাকে। এটা বলতে কি বোঝাচ্ছে? এখান থেকে একটি প্রনাউন ব্যবহার করেছে ইট, আফটার দেয়ার বার্থ, তাদের জন্মের পরে এইটার সম্মুখীন হয়ে থাকে, তাহলে ভিক্টিম এটার শিকার হয়ে থাকে। তাহলে এটা বলতে কি বোঝাচ্ছে? এই যে জিনিসটা ক্লিয়ার না, এই যে ক্লিয়ার করার জন্য এটা হলো যে প্রনাউন ব্যবহার করে কনফিউশন সৃষ্টি করা, যে আসলে কি বোঝাচ্ছে, এই প্রনাউনটা কি বোঝাচ্ছে। আনফরচুনেটলি এ নাম্বার বয় অ্যান্ড গার্ল বিকাম ভিকটিম অফ ইট। হ্যাঁ, যে এখানে কোন বিষয়টা এই বাক্যে এই প্রনাউনটি দ্বারা কোন জিনিসটাকে বোঝাচ্ছে সেটা ক্লিয়ার না। তো আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে একটি নাউন দিয়ে। আমি আগে বলেছি যে প্রনাউন ডিফারেন্সে যখন রং প্রনাউন ব্যবহার করে কনফিউশন সৃষ্টি করা হবে, এই কনফিউশন ক্লিয়ার করার জন্য আমাদেরকে সেখানে একটি নাউন ব্যবহার করতে হবে। তাহলে দেখো এখানে যদি আমরা অটিজম শব্দটি লিখি, দেখো অটিজম শব্দটি যদি আমরা লিখি যে গার্ল বিকাম ভিকটিম অফ অটিজম আফটার দেয়ার বার্থ, যে বেশ কিছু সংখ্যক ছেলে মেয়েরা এই অটিজমের শিকার হয়ে থাকে তাদের জন্মের পরে। তারপরে বাক্যটি দেখো যে, তারপরে আমরা আরেকটু সামনের দিকে আগাই, যে চিলড্রেন উইথ অটিজম ভেরি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, অ্যাবিলিটিস, বিহেভিয়ার এটসেট্রা, অ্যান্ড দ্য সিমটমস মে অ্যাপিয়ার ডিফারেন্টলি ইন হিম। এখানে দেখো এই বাক্যটিতে কিন্তু বলা হয়েছে যে চিলড্রেন, সাবজেক্টটা খেয়াল করো, চিলড্রেন আমরা জানি ছেলে মেয়েরা বা শিশুরা। এই যে প্লুরাল, এটা একটা প্লুরাল নাউন। তখন প্লুরাল নাউনটাকে ব্যবহার করার জন্য কিন্তু আমরা এইখানে এই যে প্রনাউনটা ব্যবহার করেছে, হিম ব্যবহার করেছে। আমরা জানি যে হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। তাহলে দেখো এই যে হিম ব্যবহার করেছে, হিমটি ব্যবহার করা হবে কখন? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে। এখানে যেই নাউনটা আসছে সেই নাউনটা কিন্তু একটি তোমার একটি প্লুরাল নাউন। যে প্লুরাল নাউনের ক্ষেত্রে আমরা কিন্তু প্লুরাল নাউনের জন্য একটি সিঙ্গুলার অবজেক্ট ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদেরকে এই ভুল প্রোনাউনের ব্যবহারটাকে ক্লিয়ার করার জন্য আমাদেরকে এখানে লিখতে হবে যে দেম লিখলে এটা ক্লিয়ার হবে। দেখো যে এখন দেখো যে চিলড্রেন উইথ autism vary widely in their activities, abilities, behavior, etc., and the symptoms may appear different in them. এই অটিজম বা এই প্রতিবন্ধিত্ব যে সমস্ত শিশুদের মধ্যে থাকে তাদের মধ্যে ব্যাপক পার্থক্য দেখা যায় তাদের কাজকর্ম, তাদের সামর্থ্য এবং তাদের আচার আচরণের মধ্যে। হ্যাঁ, তারপরে দেখো যে এখানে এই যে চিলড্রেনের পরিবর্তে এই সাবস্টিটিউট হিসেবে চিলড্রেন নাউনটি, প্লুরাল নাউনটির পরিবর্তে অবশ্যই আমাদেরকে একটি প্লুরাল প্রোনাউন ব্যবহার করতে হবে। পরবর্তী একটু সামনের দিকে আগে আমরা দেখো এখানে আছে দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ নো বাউন্ডস। এখানে দেখো যে একটি প্রোনাউন ব্যবহার করা হয়েছে, যে এখানে একটি প্রোনাউন ব্যবহার করেছে, তোমরা দেখো যে এখানে ব্যবহার করা হয়েছে দোজ। এখানে দোজ বলতে আমরা বুঝি দিস এর প্লুরাল ফর্ম হলো দোজ, দ্যাট এর প্লুরাল ফর্ম হলো দোজ, দ্যাট এর প্লুরাল ফর্ম হলো দোজ। এখানে দোজ ব্যবহার করছে, দোজ মানে ওইগুলি। তো এখন ওইগুলি বলতে এখানে কোনগুলিকে বোঝাচ্ছে সেই বিষয়টা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। যে এখানে লেখে দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ নোজ নো বাউন্ডস, যে ওইগুলির পিতামাতাদের দুঃখ কষ্টের কোনো শেষ নেই। এখানে ওইগুলি বলতে কাদেরকে বোঝাচ্ছে এই বিষয়টা ক্লিয়ার না। তো আমাদের এই যে আনক্লিয়ার প্রোনাউনটা ব্যবহার করা হয়েছে, এই প্রোনাউনটাকে ক্লিয়ার করার জন্য আমাদের কি করতে হবে? একটি নাউন নিয়ে আসতে হবে। নাউন নিয়ে আসলে এটা ক্লিয়ার হয়ে যাবে। দোজ অটিস্টিক চিলড্রেন, আমরা যদি বলি দোজ অটিস্টিক এখানে দেখো আমরা যখন লিখলাম যে দোজ অটিস্টিক চিলড্রেন, হ্যাঁ, এখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। দ্য সরোস অ্যান্ড সাফারিংস অফ দ্য প্যারেন্টস অফ দোজ অটিস্টিক চিলড্রেন, যে ওই সমস্ত অটিস্টিক প্রতিবন্ধী শিশুদের
পিতামাতাদের কষ্টের কোনো শেষ থাকে না। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা যে প্রনাউন ব্যবহার করে যে কনফিউশন সৃষ্টি করা হয়েছিল সেটাকে আমরা একটি নাউন ব্যবহার করে ক্লিয়ার করে দিলাম। তারপর দেখো পরবর্তী অংশ সামনের দিকে আগে আমরা যে দো দ্য অটিস্টিক চিলড্রেন আর কোয়াইট ডিফারেন্ট ইন অ্যাক্টিভিটিস ফ্রম দ্য নর্মাল চিলড্রেন দে শুড নট বি নেগলেক্টেড। এখানে দেখো দো দ্য অটিস্টিক চিলড্রেন আর quite different in activities from the normal children। এখানে নর্মাল স্বাভাবিক শিশুদের চাইতে অটিস্টিক শিশুদের অ্যাক্টিভিটিস কাজকর্মগুলি কি হয়ে থাকে, সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে থাকে। যদিও ভিন্ন হয়ে থাকে, দে শুড নট বি নেগলেক্টেড। এখানে দেখো প্রোনাউন হিসেবে দে ব্যবহার করা হয়েছে। এখানে দেখো এখানে দুই ধরনের শিশুদেরকে কথা বলা হয়েছে এই বাক্যটির মধ্যে। এক ধরনের শিশু হলো নর্মাল শিশু, যারা স্বাভাবিক শিশু, আর এক ধরনের অটিস্টিক শিশু। এখানে দে প্রনাউনটির দ্বারা কাদেরকে বোঝাচ্ছে, অটিস্টিক শিশুদেরকে বোঝাচ্ছে নাকি নর্মাল স্বাভাবিক শিশুদেরকে বোঝাচ্ছে? এই যে এই কনফিউশন সৃষ্টি করা হয়েছে এই প্রনাউনটা ব্যবহার করে, এই কনফিউশনটা আমাদেরকে দূর করতে হবে একটি নাউন ব্যবহার করে। এখন মনে করো আমরা যদি ব্যবহার করি যে these autistic children should not be, আমরা যদি এই প্রনাউনটা ব্যবহার করি, দেখো যে these autistic children, হ্যাঁ এখন দেখো বাক্যটি কিন্তু ক্লিয়ার হয়ে গেল যে এখানে আমরা যদি দের পরিবর্তে these autistic children should not be neglected, যে এই অটিস্টিক শিশুদেরকে নেগলেক্ট করা বা তাদেরকে অবহেলা করা উচিত নয়। এখানে দেখো স্বাভাবিক শিশু যারা, তাদের কিন্তু অবহেলা করার প্রশ্নই আসে না। এখানে অটিস্টিক চিলড্রেন, এই চিলড্রেনদেরকেই কিন্তু অবহেলা করে সমাজে, কেউ কেউ করে, যে কারণে তাদের ক্ষেত্রেই শুধু এই প্রশ্নটা আসে যে তাদেরকে অবহেলা করো না বা অবহেলা করা উচিত নয়। তাহলে দেখো এইভাবে আমরা প্রনাউন রেফারেন্সের প্রবলেমগুলি খুব সহজেই সলভ করতে পারি। তাহলে শর্ত কি, আমি আবার বলতেছি, শর্ত হলো যে তোমাদেরকে পুরো প্যাসটার অর্থ বুঝতে হবে, আর হলো যে একটি খেয়াল রাখতে হবে যে একটি নাউনের মানে বাক্যে যদি প্রথমে যদি একটি নাউন থাকে, শুধুমাত্র সেই নাউনটার প্রতি পরবর্তী বাক্যে আমরা একটি প্রোনাউন ব্যবহার করতে পারবো। যদি নাউন না থাকে তাহলে কিন্তু আমরা প্রোনাউন ব্যবহার করতে পারবো না। হ্যাঁ, এই হলো একটি ব্যাপার। আর হলো তোমাদের আরও কয়েকটি প্রোনাউন সম্পর্কে একটু পরিচিত বা একটু ধারণা রাখা দরকার। সেটা হলো আমরা দেখতে পারি যে প্রোনাউনগুলি তোমরা ব্যবহার করতে পারো প্রোনাউন রেফারেন্সের প্রবলেম সলভ করার জন্য, সেটা আমরা একটু দেখতে পারি যে প্রোনাউন রেফারেন্সের প্রবলেম সলভ করার জন্য তোমরা আর যে সমস্ত প্রোনাউনগুলি ব্যবহার করতে পারো সেটা হলো যে তোমার ইট বা ওয়ান, এটা হলো সিঙ্গুলার ফর্ম। এই ইট বা ওয়ান এর সিঙ্গুলার ফর্মটা প্লুরাল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে দে। আবার ওয়ান প্রোনাউনটা যখন সাবজেক্ট হিসাবে আসে, তা এটার যখন অবজেক্টের জায়গায় বসে তখন কিন্তু ওয়ান্স লিখতে হয়। এটা তোমাদের খেয়াল রাখতে হবে, ONE'(S), ওয়ান্স। হ্যাঁ, ওয়ানের অবজেক্টিভ ফর্ম কিন্তু ওয়ান্স, এটা খেয়াল রাখতে হবে। তারপর দেখো দিস থাকলে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন যদি দিস থাকে, এটা প্লুরাল ফর্ম হলো দিস, THESE, দিস। আর হলো আরেকটা হলো দ্যাট, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দ্যাটের প্লুরাল ফর্ম কিন্তু দিস, দোজ, THOSE, দোজ। দ্যাটের প্লুরাল ফর্ম হলো দোজ। তো এই বিষয়টাও তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো আশা করি আজকের ক্লাসের পর থেকে তোমাদের প্রোনাউন রেফারেন্স নিয়ে সমস্যা থাকবে না। তো তোমরা অবশ্যই ভালো থাকবে এবং চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।